দেখিনি, বরং সব বেশি এখন তো নেপাল থেকে আউট হয়ে গেছে। সুতরাং আমার কথা হচ্ছে ভারতের ফরেন পলিসি পাল্টানো উচিত। এখন তাকে দালাই লামাকে রাখছে, সে ধর্ম প্রচারক ছিল, হয়তো শেখ হাসিনাকে যদি রাখতে চায় বলে দিক যে আমরা দেব না, দেখ তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেখে দিক, বিশ্ব বুঝবে, বিশ্ব যুগে বিশ্ব বুঝবে, বিশ্বের দরবারে আমরা যাবো প্রয়োজনে। কিন্তু আমার কথা হচ্ছে সবার ইন্টারেস্ট বজায় রেখে আমাদের যেসব জায়গায় ঘাটতি আছে, আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান ফাইনালি যেতে পারে, সেটা হলো রাষ্ট্রীয় সফরে, নট ব্রিক্সের যে দাওয়াত সেটাতে বোধহয় যাবে না। কিন্তু শর্ত আছে, বেসিক জায়গাগুলো যতক্ষণ এই যে আমাদের ভারতের রাষ্ট্রদূত দেখা করে ইন্ডিয়া দৌড়াইছে না, দৌড়ানোর পরেও কিন্তু ভারত কিন্তু শেখ হাসিনার ব্যাপারে জায়গা কিন্তু সরায় নেই, নড়ে নাই, কিন্তু এটা নড়তে হবে, না নড়লে হয়তো যাবে না। তাছাড়া ওই যে পুষি টুসি চলছে, এগুলো নিয়ে আলোচনা হবে। পানির ব্যাপার, আমরা তো ধরেন তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ করতেছি, আমরা ব্যারেজ করবো না, উষ্মাম প্রকাশ করলে পানি ছেড়ে দাও, আন্তর্জাতিক নদীর পানি আসতে দাও, তুমি আমার মরুভূমি করে দিবা আর ইন্টারন্যাশনাল ল বাদ দিয়ে আমি ব্যারেজ করবো না, তা তো হয় না। এই জন্য বিশ্বায়নের যুগে কেউ একা নয়, এটা দুর্বল ভাবা ঠিক হবে। আমাদের প্রধানমন্ত্রী প্রথম সফরটা মালয়েশিয়া এবং চীনে দিয়েছেন। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের দেশের যারা প্রধান হয় তারা প্রথম সফরটা করেন ভারতে। কিন্তু ভারত আমাদের শেখ হাসিনা পতনের পরবর্তীতে আমাদের সাথে যে আচরণটা করেছে, আমরা তো ভারতের বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান হয়নি, গণঅভ্যুত্থান হয়েছে হচ্ছে একজন ফ্যাসিস্টের বিরুদ্ধে গণঅভ্যুত্থানটা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে হয় নাই। কিন্তু ভারত ধরে নিয়েছে যে ভারতের বিরুদ্ধে হয়েছে, এই জন্য পরবর্তীতে আপনি দেখেছেন আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, কোনো কারণ নেই, আমাদের তাদের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো কিছু ছিল না, তারা আমাদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে। তারা আমাদের সাথে বাণিজ্য এই যে যা বিভিন্ন চুক্তিগুলো ছিল সেগুলো তারা অ্যাভয়েড করেছে। এবং কি আপনি দেখেছেন আমাদের এই সরকার ক্ষমতা নেওয়ার পরেও তারা বারবার বলেছে যে নতুন যে সরকার আসবে সে সরকার ক্ষমতা নিলে তাদের সম্পর্কটা নাকি হবে, এই স্বাভাবিক হবে। কিন্তু আপনি দেখেছেন এই সরকার ক্ষমতা নেওয়ার পরেও আমাদের একজন প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে দিল্লির এয়ারপোর্টে যে কিভাবে হেনস্থা করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে আমাদেরকে, আমি এর আগেও ধন্যবাদ দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি যে নার্ভ দেখিয়েছেন প্রথম সফরটা মালয়েশিয়া এবং চীনে করে যে নার্ভ দেখিয়েছেন, এটা আমি ওনাকে স্যালুট জানাই। সাথে সাথে এটাকে ধরে রাখতে হবে। আপনি দেখেন বেগম জিয়ার কথা আপনি নিয়ে আসলেন, বেগম জিয়া আপোষহীন এবং বেগম জিয়া বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছে। বেগম জিয়া কিন্তু কোনো দলীয় নেত্রী না। আপনি দেখেছেন বেগম জিয়ার জানাজাতে আমি নিজে অংশগ্রহণ করেছি, সাধারণ মানুষ সব দলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে গিয়েছে। কেন গিয়েছে? বিএনপি নেত্রী হিসেবে যায় না কিন্তু, কারণ বেগম জিয়াকে মানুষ মনে করে বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছে। আর বাংলাদেশের নেত্রী হওয়ার পেছনে অতীতে অনেক খেসারত ওনাকে দিতে হয়েছে, কিন্তু তারপরে উনি সাহস দেখিয়েছেন, নার্ভ দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের অবস্থান। এবং ওনার আরেকটা গুণ ছিল, উনি ইসলাম প্রিয় মানুষ। জিয়াউর রহমান সাহেব যেমন ইসলাম প্রিয় ছিল, বেগম জিয়াও ইসলাম প্রিয় ছিল। ইসলাম প্রিয় হওয়ার বাংলাদেশের ইতিহাসে 3 জন ব্যক্তির জানাজা সবচেয়ে বেশি মানুষ, রিসেন্টলি যে জানাজাগুলো হয়েছে আমরা যেগুলো দেখেছি, 3টি জানাজা সবচেয়ে বেশি মানুষ হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে বেগম জিয়া, একজন হচ্ছে শহীদ ওসমান হাদি, আর একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এই 3 জনের কিন্তু কিছু সিমিলারিটি আছে। 3 জনে কিন্তু আধিপত্যবাদ বিরোধী ছিল, 3 জনে ইসলাম প্রিয় ব্যক্তি ছিল। তো সুতরাং বাংলাদেশে যদি আপনি এই আকাশচুম্বী জনপ্রিয়তা যদি আপনার অর্জন করতে হয়, তাহলে আপনাকে আধিপত্যবাদ বিরোধী, কারণ ভারত আমাদের সাথে যে বৈরী আচরণ করছে সব ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাথে যে আচরণ করেছে, রাষ্ট্রদূত আসলে আমি দেখা করবো না, প্রধানমন্ত্রী আসতে হবে আমার সাথে দেখা করার জন্য। তাহলে কি নেপালও তো একটা হিন্দু রাষ্ট্র, তারপরে এটা তারা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? ভারত কারোর সাথে ভালো সম্পর্ক অবস্থানটা কিন্তু বাংলাদেশে নেই। তো সুতরাং আজকে যদি বাংলাদেশের জনপ্রিয় হতে হয়, বাংলাদেশের যদি ক্ষমতা কন্টিনিউ করতে, শেখ হাসিনা ক্ষমতা ভারতের সুযোগ সুবিধা নিয়ে যে অনেকদিন কন্টিনিউ করেছে, কন্টিনিউ হয়ে কি হয়েছে? তার চরম পরিণতি হয়েছে। চিন্তা করা যায় আওয়ামী লীগের মতো লোক মুক্তিযুদ্ধ 15 আগস্ট, আজকে তো 15 আগস্ট যাচ্ছে, অথবা 15 আগস্টে আমরা রাস্তায় বের হতে পারতাম না, চারপাশে শুধু সাউন্ড আর সাউন্ড, মাইকের বাজনা, আপনি বিভিন্ন জায়গায় বিরিয়ানি খাওয়া, মানে কি না হতো। অথচ এই 15 আগস্টে তারা কোথাও প্রোগ্রাম করছে, কোথাও মিলিত হচ্ছে, সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন? এটা হচ্ছে তাদের কর্মের ফল। তারা এভাবেই রাজনীতির দলকে, যেমন জামাত নিষিদ্ধ তো ছিল না, কিন্তু জামাত যদি কোথাও 10 জন কোথাও বসতো, সেখানে নিষিদ্ধ বলে তাদেরকে, নিষিদ্ধ ছিল না যদিও তা আওয়ামী লীগ নিষিদ্ধ, জামাত কিন্তু তখন নিষিদ্ধ ছিল না, তারপরেও 10 জন যদি কোথাও বসতো, বলছে নাশকতা করে তাদেরকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হতো। যে এভাবে যে অত্যাচার করেছে, এভাবে যে নির্যাতন করেছে, সাইদি সাহেবের মতো ব্যক্তিকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। তো মেডিকেল কিলিং হত্যা, সাইদি সাহেব কিন্তু বারবার একটা কথা বলতেন যে তোমাদের এমন একটা সময় আসবে সেদিন তোমরা গর্তেও লুকানোর জায়গা পাবা না। সত্যি কথা, সেটাই হয়েছে। হয়তো 15 বছর 20 বছর পর হচ্ছে, এটা কর্মের ফল তাদের।
তারা যে কর্ম করেছে, সে যে কর্ম তারা করেছে, তারা বড় বড় আলেমদেরকে কি অত্যাচার করেছে, আলেমদেরকে হত্যা করেছে, মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করেছে। তো সুতরাং তাদের এই যে কর্মের ফলটা, তারা ফলটা এখন উপভোগ করছে। এই কি বলে, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে তার অবদান আমরা কেউ অস্বীকার করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার অবদানকে আপনি যখন বলে যে লেবু আপনি যত কচলাবেন তত কি হয়, এটা তিতা হয়ে যায়। আপনি করতে করতে আপনি এমন অবস্থাকে তাকে খোদার পর্যায়ে নিয়ে গেছেন, বিশাল বিশাল মূর্তি বানিয়ে বিশাল বিশাল করে আপনি তাকে, আমরা দেখেছি বিভিন্ন সময় পূজা শুরু করেছে, তাকে মালা দিয়ে পূজা করা হতো। তার মানে আপনি যখন এত কিছু করলেন, আপনি দেখেন আপনি ভারতে যান, আপনি ভারতের মহাত্মা গান্ধী সবাই তাকে গ্রহণ করে নেয়, সব দল বিজেপি বলেন কংগ্রেস বলেন সবাই গ্রহণ করে নেয়। কেন গ্রহণ করে? কারণ তাকে এভাবে চিপানো হয় নাই, তাকে সবাই সেই জায়গায় রেখেছে। কিন্তু শেখ মুজিবকে আওয়ামী লীগ যেটা করে, আমি মনে করি শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন তার মেয়ে তার সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। না হলে কেউ চিন্তাই করা যায় না শেখ মুজিবুর রহমানের মূর্তিকে কেউ ভেঙ্গে পায় তার মূর্তির উপরে দাঁড়াবে, চিন্তা করা যায় না। কিন্তু শেখ হাসিনা এমন কিছু করেছে যার কারণে মানুষের যে ক্ষোভ প্রকাশ করেছে, আপনি তো দেখেছেন 5 আগস্টের পরে। জি, ব্যারিস্টার আল মামুন রাসেল, আমরা আবারও আপনার কাছে আসবো। আমি একটু আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আমরা যে প্রসঙ্গতে ছিলাম, হ্যাঁ, ঢাকা দিল্লির কূটনৈতিক যে সূত্রগুলো গতকাল জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমকে যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ এবার সহায়ক পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছে, পাশাপাশি সংবেদনশীল ইস্যুগুলো সমাধানে জোর দিচ্ছে, যেটা যার শীর্ষে রয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ, এবং তিনি যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সেখানে তিনি প্রেস কনফারেন্স করেছেন। তো এসব বিষয় ভারতের কাছে জোরালো নিশ্চয়তা চায় বাংলাদেশ। তো এই বিষয়গুলো নিয়ে, এবং বলেছে যে এই বিষয়গুলো যদি মানে ভারত নিশ্চয়তা না দেয় তাহলে হয়তো তারেক রহমান ভারত সফরে যাবেন না। তো আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি ব্যারিস্টার রাসেল সাহেবের কথার একটু ভিন্ন অর্থে বলি, যে ওনার কথার সাথে দ্বিমত নাই, তার সাথে আমি ভিন্ন ভাষায় বলতে চাই। দেখেন, তারেক রহমান 2টা দাওয়াত পেয়েছে, একটা হলো ব্রিক্সের সাইডলাইনে সভাপতিত্ব করবে, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় সফরের একটা দাওয়াত পেয়েছিল। এখন যেটা চিন্তা হচ্ছে ভাইরালি, যে রাষ্ট্র সফর কিন্তু শর্ত আছে যে শেখ হাসিনাকে বক্তব্য দিতে নিষেধ করেছে, কিন্তু তাকে বক্তৃতা দেওয়ানো হয়েছে। 2 হলো আমাদের তিস্তা গঙ্গা চুক্তি, দি হিন্দু আঞ্চলিক নিরাপত্তাও আছে, জ্বালানি সীমান্ত ব্যবস্থাপনা। আপনার দি হিন্দু লিখেছিল যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তাদের দ্বিপাক্ষিক সমস্যাগুলি আলোচনা করা উচিত এবং সেটার জায়গায় সমাধান করা উচিত। তারপরে যেমন বলেছিল তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি ইত্যাদি ইত্যাদি। তো এখন তো আমার ভিন্ন বক্তব্য, তিস্তা চুক্তি করেও লাভ নাই, গঙ্গা চুক্তি করেও লাভ নাই। কারণ গঙ্গায় ওপারে গঙ্গা, এপারে পদ্মাতে গ্রীষ্মকালে তো গরুর গাড়ি চলে, কারণ আমার বাড়ি পাবনা, লাভ নাই। তিস্তাতে উপরে 6টা থেকে 8টা বাঁধ দেওয়া আছে, জলবিদ্যুৎ তৈরি করে, উজান থেকে পানি তুলে নেয়, সিকিম থেকে এটা নেমে আসছে। তো গজলডোবায় যে গ্রীষ্মকালে কোনো পানিই থাকে না। আগে আমরা বলতাম না মমতা ব্যানার্জি এটার বিরোধিতা করে, মমতা ব্যানার্জি তো পানি পায় না। তারপরে ভারতের 40টা রিভার আন্তর্জাতিক আমাদের সাথে যে নদীগুলি আছে, এটা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে। ওইটা যদি প্রজেক্ট করে ফেলতে পারে, এখন অর্থ নাই বলে পারতেছে না, করে যদি ফেলে তাহলে তো আমরা 1 ফোঁটা পানি পাবো না। তো আমাদের পানির সমস্যার সমাধান করতে হবে। পাকিস্তানের সাথে বর্ডার আছে, কই একটা লোক তো মারে না, মারতে সাহস করে না, কিন্তু আমাদের বর্ডারে পাখির মতো মারে। এবং ইদানিং পুশিনের সংখ্যাটাও বেড়ে গেছে। পুশিনের সংখ্যা এখানে দেখেন, পুশিন এই যে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যত লোক আছে, বাংলাদেশি অধিকাংশ মুসলমান না, সব 2-1 ছাড়া, কই হেদের পুশিন করে না কে? আপনার সবগুলো আওয়ামী লীগের যারা ওখানে পালিয়ে আছে, আসামে আছে, পশ্চিমবঙ্গে আছে, সব আছে না, এরা তো বাংলাদেশি মুসলমান, এদের পুশিন করে না কে? অন্যদের সাধারণ মানুষ ধরে ধরে পুশিন করে, আর আমাদের বিজেপি ঠেকায়। এইটা তো চলছে। অর্থাৎ দ্বিচারিতা বন্ধ করতে হবে। সুতরাং আমাদের সাথে যেসব জায়গায় বাণিজ্য ঘাটতি, ধরেন আমি যেটা বলি, আমাদের দেশ ছোট, প্রোডাকশন অল্প, কিন্তু ওদের জিনিস আসবে, আমার জিনিস ডাম্পিং অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় রাখবে, তা তো হয় না। আমি যেমন আগরতলা গেছি, আপনার পশ্চিমবঙ্গে গেছি, দেখছি যে ওখানে তো আমাদের অনেক কোম্পানি, নাম বলবো না, বিজ্ঞাপন হবে, হটকেকের মতো যেতে দেয় না, সব দিল্লিতে নিয়ে যায়, ট্যাক্স বসায় দেয় আলাদা করে, আটকায় দেয় না। আপনার টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি, ভারতে আমাদের টেলিভিশন দেখতে পারে না। এগুলো যদিও আলোচনা হয় না, কিন্তু মিডিয়া
এটা কিন্তু একটা আগ্রাসী, কিন্তু মিডিয়া প্রচার করে তো, সাংস্কৃতিক আগ্রাসন মিডিয়া চালাতে পারে তো। তো আমার বক্তব্য হলো যে আমাদের সাথে যেসব অমীমাংসিত বিষয় আছে, ধরেন হিন্দু লিখেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওদের যে কমিটি আছে, স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি, সেখানেও কিন্তু দি হিন্দুদের মতোই বলছে যে আমাদের সাথে সম্পর্কে যেসব জায়গায় আমাদের সম্পর্ক বৈরিতা আছে, তৈরি হয়েছে, সেগুলো আলোচনা করা উচিত, শেষ করা উচিত। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি এও বলেছে যে শেখ হাসিনার ব্যাপারে পরিষ্কার বক্তব্য দেওয়া উচিত এবং তাকে ফেরত দেওয়া উচিত। তারা তো অনুপ চেটিয়াকে নিছে না, আমরা জেএমপিকে আনছি না, এই প্রত্যর্পণ চুক্তির আলোকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বারবারই বলে, সামনে আছে না ডেট ডিসেম্বরে, কিন্তু আমি তো মনে করি শেখ হাসিনার মতো ভীতু লোক বাংলাদেশে কোনো নেতা নাই। আপনি 15 আগস্টের পর ব্যারিস্টার আল মামুন রাসেল, যেটি আজিজ ভাই বলছিলেন যে সবার আগে বাংলাদেশ, আপনার কাছে কি মনে হয় যে সবার আগে বাংলাদেশ যে কথাটি, যে স্লোগানটি নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি, সেখানে কি আসলে বাংলাদেশের স্বার্থ রক্ষা আসলে বাংলাদেশ করতে পারবে? দেখেন, প্রথম কথা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি প্রথমেই বলেছি আপনাকে, যখন তারেক রহমান সাহেব যখন মালয়েশিয়া এবং চীন সফর করলো, তখন কিন্তু তাকে ধন্যবাদ জ্ঞাপন সংসদে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়, তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কিন্তু আমার কাছে কেন যেন এই সরকারের কিছু কার্যক্রম একটু দ্বিচারিতা মনে হয়। কেমন দ্বিচারিতা? আপনি দেখেন, আপনি আধিপত্যবাদ বিরোধী, বিএনপি সবসময় অবস্থান দেখেছে আমরা আধিপত্যবাদ বিরোধী অবস্থান। এই জন্য কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল আধিপত্যবাদ বিরোধীর কারণে। জিয়াউর রহমান সাহেব ছিলেন, বেগম জিয়া ছিলেন, তারেক রহমান সাহেবকেও আমরা সেটা ধরি। কিন্তু কিছু জায়গায় কেন যেন একটু আপোষ করে নিচ্ছে কিনা। আপনি দেখেন, জুলাই যে জাদুঘরটা, এই জাদুঘরটা কিন্তু আমাদের এই 17-18 বছর শুধুমাত্র এই জুলাই মাসের 1 মাসের যে অত্যাচার, এটা নিয়ে কিন্তু হয়নি। পুরো 17-18 বছর যে বাংলাদেশের মানুষের উপর গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষের উপর যা কিছু করেছে, প্রত্যেকটা একটা প্রতিফলন কিন্তু আমাদের জুলাই জাদুঘর। সে জুলাই জাদুঘর আপনি জানেন, একটা ভারতীয় একটা কর্নার ছিল, যে কন্যাটার মধ্যে সীমান্ত হত্যা, ফেলানির ছিল আপনার, তারপরে হচ্ছে সেখানে হচ্ছে আপনার পিলখানার বিষয়গুলো ছিল, এবং আমাদের যে সীমান্ত যতগুলো হত্যা আছে, প্রত্যেকটা হত্যা খুব চমৎকারভাবে আধিপত্যবাদ বিরোধী একটা কন্যার ছিল। সেই কন্যাটা নাই করে দেওয়া হয়েছে। তাহলে আপনি কিসের ভয়ে, কাকে ভয় পাচ্ছেন আপনি? কেন নাই করলেন আপনি? আপনি তো এখনো তো এটা আমরা তো দেখেছি 17-18 বছর যে ফ্যাসিজম, শেখ হাসিনাকে ফ্যাসিজম হওয়ার ক্ষেত্রে এবং তাকে কন্টিনিউ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে ভারত আমাদের গৃহপালিত। কর্নারটির কথা বললেন, এই কর্নারটি আসলে তো ওই জুলাই জাদুঘরের দায়িত্ব তো ছিল মোস্তফা সরওয়ার ফারুকীর উপরে, তো সেখানে তখন পর্যন্ত ছিল, এই সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত ছিল, এই সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত ছিল। এই সরকার যখন এটাকে সংযোজন বিয়োজন করতে গিয়েছেন, সংযোজন বিয়োজন ডকুমেন্টারির মতো, আপনি দেখেন ডকুমেন্টারি আবু সাইদকে নাই করে দেওয়া হয়েছে, ডকুমেন্টারিতে বৈষম্য বিরোধী আন্দোলন বলতে কোনো শব্দই নেই। ডকুমেন্টারিকে যেভাবে ইতিহাস আসলে অনেক ক্ষমা চেয়েছেন, কিন্তু আপনি তো অপরাধ করেছেন, ক্ষমা চেয়েছেন, কারা করেছেন? এখনো তো মানে সেটার গন্ধও যাচ্ছে না, বলে না যে আমরা এখনো পর্যন্ত ইতিহাস তো একবারে আমাদের সামনে, যারা এখন সবাই ইতিহাসের সাক্ষী, এখানে বাংলাদেশ সবাই ইতিহাসের সাক্ষী। তার ইতিহাসের সাক্ষী 2 বছর গেল না, আপনি ইতিহাস পরিবর্তন করে ফেলছেন। আপনি যে আধিপত্যবাদ বিরোধী যে কর্নারটা, সেই কর্নারটা কেন বাতিল করলেন? আমরা ভারত সফরের ব্যাপারটা ছিলাম, মানে ব্যাপারটা আমি ওইটাই বললাম আপনাকে, যে আসলে সবার আগে বাংলাদেশ আপনি বলছেন, কিন্তু আপনি তো কোথাও জুজুর ভয় পাচ্ছেন। এই ভয়টা তো আপনি পাচ্ছেন। আপনি দেখেন, আমাদের একটা সরকার, নির্বাচিত একটা সরকার, বাংলাদেশে অনেক দিন পরে একটা স্বচ্ছ সুন্দর ইলেকশন হয়েছে, সে নির্বাচিত একটা সরকার যখন তাদেরকে ভারতকে বলেছে যে আমাদের একজন ফাঁসি দণ্ডপ্রাপ্ত, আমাদের সাথে 2013 সালে তাদের বন্দিপত্র ট্রিটি হয়েছে এবং 2016 সালে সেটা সংশোধন হয়েছে। সেখানে বলা আছে, আগে ছিল হচ্ছে আপনার 1 বছরের উপরে যদি কেউ যদি আপনার সাজা হয়, কিন্তু পরবর্তী সংশোধন করে সাজানো যদি ওয়ারেন্টও থাকে, তাহলে যখন কোনো একটা দেশ চাইবে তার বিপরীত পক্ষ তাকে কি প্রত্যাপন করতে বাধ্য। সে প্রত্যাবর্তন করতে তো তারা আমাদের ফাঁসি দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে তারা আমাদেরকে প্রত্যাবর্তন তো করেই নাই, বরং তারা তাকে সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে সেখানে বলেছে যে সেটা করা যাবে না, তারপরে তারা করেছে। আমরা একটা স্টেটমেন্ট দেখেছি, এই জন্য এটার জন্য একটু সেলুট জানাই যে স্টেটমেন্ট, ভালো একটা স্টেটমেন্ট হয়েছে। কিন্তু সাথে সাথে এই যে হাই কমিশনারকে আপনার ডাকার দরকার ছিল, তাকে ডেকে নেই যে কেন করলো এটা। আমরা নিষেধ করার পরেও একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে, আপনি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামিকে আপনি সেখানে সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দিলেন। তাহলে এই জায়গাকে আমাদেরকে আরো বেশি স্ট্রং
অবস্থান নিতে আরো, হবে। হ্যাঁ, যদি আমরা সেটি না নিতে পারি তাহলে সবার আগে বাংলাদেশ যেটি হয় তখন সবার আগে সেটি বাংলাদেশ আসলে থাকবে না। আর কোনো- সবার আগে ক্ষমতা চলে আসবে। কারণ শেখ হাসিনা তো বাংলাদেশের উপরে গিয়ে ক্ষমতা থাকার জন্যই তো তাদের সাথে সম্পর্কটা কন্টিনিউ করেছে। তো তাহলে সবার আগে বাংলাদেশের জায়গায় সবার আগে ক্ষমতা চলে আসবে। জি, আজিজ ভাই, আপনার কাছে একটু এবার অন্য প্রসঙ্গে যাই। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে গ্যাস এবং বিদ্যুতের চরম বা প্রকট সংকট যেটাকে বলা যায় সেটা চলছে। তো এই গ্যাস এবং বিদ্যুতের সংকটের কারণটা কি, মূল কারণটা কি, এটা বলবেন, এবং এই সংকটের দায় আসলে কে নেবে? বিরোধী দল বলছে অবশ্য অব্যবস্থাপনা এবং লুটপাট, আর সরকার বলছে যে বৈশ্বিক পরিস্থিতি। তো সংকট সমাধান আসলে কিভাবে সম্ভব? জবাবদিহিতা সেটাই বা কোথায়? বিষয়টা হলো এটা শিখ ফ্যাসিস্ট আমল থেকে সৃষ্ট সমস্যা, আচ্ছা। সাথে মধ্যপ্রাচ্য যুদ্ধ, অর্থাৎ ইরান মার্কিন যুদ্ধ, এখন জ্বালানি তার মানে আসতে বৈশ্বিক পারে না। পরিস্থিতি দায়ী অনেকটা। হ্যাঁ, এটা লেগেছি। এখন আমাদের জ্বালানি সব ইম্পোর্ট বেস হয়ে গেছে। তারপরে এলপিজি গ্যাস, তো এলপিজি গ্যাসে একটা ইউনিট বন্ধ হয়ে গেছে, গ্যাস সাপ্লাই বন্ধ। আবার আদানির কাছে আগেই অন্তর্বর্তীকালীন সময় শেখ হাসিনার সময় এগ্রিমেন্ট ছিল, তারা টাকা পায়, টাকা না দিলে তাদের ইউনিট একটা বিকল হওয়ার নামে তারা দিচ্ছে না। আমাদের শুনলাম যে রংপুরে, সরি দিনাজপুরে, ওই যে বড় পুকুরিয়া কয়লাখানি, ওখানেও একটা নষ্ট হয়ে গেছে। এখন তো গ্যাস তো প্রিপারেশন নিতে পারে নাই, এখন তো গ্যাসের তো ক্রাইসিস শুরু হয়ে গেছে। এবং গ্যাস হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন, গ্যাস নাই তো কিছু নাই। এখন তো আমার তো মনে হচ্ছে যে গ্যাস দ্রুত, ধরেন একটা ইউনিট মেরামত করেছে ওই আপনার কি ওই যে এলপিজি টার্মিনালের একটা, ওটা রিপেয়ার করেছে, আংশিক চালু হয়েছে, হয়তো আগামী 10-15 দিনের ভিতরে হয়তো পুরোটা চালু হলে কিছুটা রিলিফ হবে। কিন্তু আবার বড় পুকুরেরটা একটা নষ্ট হয়ে গেছে, এখন আদানির ঘাটতি করে। সুতরাং ইমিডিয়েটলি সোলার পাওয়ার, ধরেন ওই যে অনেকে বলেন যে আপনার ওই যে ময়লা থেকে তৈরি করা গ্যাস ট্যাস, এগুলো সময় সাপেক্ষ, কিন্তু আপনার সোলার থেকে সম্ভব, দ্রুত সম্ভব। কারণ হচ্ছে চীনের সাথে সম্পর্ক কিছুটা হয়েছে, চীন তো সোলার প্যানেলে খুব অল্প পয়সা দিতে পারে, ট্যাক্স বিহীনভাবে প্রত্যেকটা বিল্ডিংয়ে সোলার লাগাইতে বলুক, হ্যাঁ, তাহলে আমার বোধ হয়। কিন্তু এটা একটা সংকট, কারণ আমাদের তেলের সংকট বেড়ে গেছে। এখন ধরেন এই যে ভারতও বলছে, এই যে মানে তারেক রহমানকে নেওয়ার জন্য আশা দিছে যে তারা তাদের বিবেচনা করবে ডিজেলও দেওয়ার জন্য চিন্তা করবে, এবং পাইপলাইন তো আছেই। হ্যাঁ, পাইপলাইন তো আছে। আচ্ছা, এই জন্য আমি বলবো যে ধরেন এটা কিন্তু শুধু এক সরকারের দায়িত্ব না, এটা হলো ফ্যাসিস্ট হাসিনা আপনার চুক্তি করে গেছে এলএনজি, শুধু এলএনজি আনা, ইম্পোর্ট করা, 95% আপনার জ্বালানি আমরা ইম্পোর্ট করি, কিন্তু আমাদের নিজস্ব সোর্স থেকে কখনো আমরা এটা করি নাই, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। জি, ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই। শিল্প কারখানার মালিকদের ভাষায় গ্যাস সংকটের এই পরিস্থিতি আসলে এখন আতঙ্কেরই। তো গ্যাস বিদ্যুতের এই সংকটে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, এবং সেটা আসলে খুব স্বাভাবিকই বাধাগ্রস্ত হওয়াটা। তো অনেক কারখানার উৎপাদন ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, এমন অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আপনি নিজেও হয়তো দেখে থাকবেন যে গ্যাস পাম্পগুলোতে লম্বা লাইন, গ্যাসের প্রেসার নেই এবং গ্যাস পাওয়া যাচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট সময় হয়তো বা গ্যাস পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন, যে উত্তরণের পথটা আসলে কোথায়? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের মানে বিদ্যুৎ এবং বিএমপি আমার সাথে কেন যেন মনে হয় দুইটার সাথে কখনো একসাথে কখনো যায় না। মানে সবসময় দেখবেন বিএমপির সাথে বিদ্যুতের মানে একটা মনে হয় দূরত্ব আছে সবসময়। আপনি দেখেছেন 2001 থেকে 2006 সালে সে সময় কনসার্টে এই আপনার আপনার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে কনসার্টে, এই যে আজকে বর্তমানে যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনি কিন্তু তখন প্রতিমন্ত্রী ছিল। কনসার্টে বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে কৃষক প্রায় 19 জন কৃষককে হত্যা করা হয়েছে। আপনি তখন দেখেছেন বারবার একটা মানে খাম্বা বসানো হয়েছে, অনেক কথা কিন্তু আসে বিএনপির সাথে। এবারও সেম, বিএনপি ক্ষমতা আসার পরে যে বিদ্যুতের যে সংকটটা, আপনি আমাদের এই যে বিদ্যুৎ মন্ত্রী দেখবেন, ওনার ভাষ্য কি, উনি বলে যে গ্রামে কোনো বিদ্যুৎ সংকট নেই। কি আছে, ওই বড় বড় লাইন হওয়ার কারণে মাঝে মধ্যে ত্রুটি হয়ে যায়, এই লাইনগুলোর মেরামত করতে নাকি ওনার সময়। এই যে বক্তব্য, আপনার কাছে কি মনে হয় বক্তব্যটা? আপনি দেখেছেন রিসেন্টলি যারা বিদ্যুৎ রিলেটেড, আমাদের দরকার হচ্ছে সক্ষমতা দরকার হচ্ছে 29,000 মেগাওয়াট, আমাদের 12,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে। তাহলে 29,000 মেগাওয়াট যেখানে আমাদের প্রতিদিন দরকার, সেখানে 12,000 মেগাওয়াট দিয়ে আপনি কিভাবে চালাবেন? আপনি দেখেছেন বিভিন্ন বিদ্যুতের যারা কর্মকর্তা তারা বলতেছেন যে আমাদেরকে 4টা লাইনের মধ্যে 3টা লাইন বন্ধ রাখতে হয়, একটা লাইন চালু রাখতে হয়। এরপরে যখন আবার
আরেকটা লাইনে যেতে কমপক্ষে 3 ঘন্টা পর পর একটা লাইনে যেতে হয়। তার মানে আমাদের সক্ষমতা নেই, বিদ্যুৎ অবস্থা নেই। কিন্তু আপনি বারবার বলছেন যে আমাদের বিদ্যুতের কোনো সংকট নেই। আপনি আবার আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি বললো যে বিদ্যুতের রিক্সা চালিত গাড়ির এই রিক্সার কারণে, অটো রিক্সার কারণে নাকি বিদ্যুৎ সংকট। আচ্ছা মানলাম আমরা অটো রিক্সার কারণে আপনার বিদ্যুৎ সংকট, তাহলে আপনি কেন 1400 বিদ্যুতের গাড়ি নামাচ্ছেন ঢাকা শহরে? আপনি যদি অটো রিক্সা যদি প্রবলেম হয় তাহলে বাসে কি প্রবলেম হবে না? বাসে কি প্রবলেম হবে না? এগুলোকে নীতিমালার ভিতরে আনার চেষ্টা করছে না, মানে এগুলো কারণ কি জানেন? এগুলো হচ্ছে ধরেন আপনার যেখানে ব্যবসায়িক লাভবান আছেন, আপনি যেমন জ্বালানিটাকে আপনি দিয়ে দিচ্ছেন প্রাইভেট কোম্পানির হাতে। কেন দিচ্ছেন? আপনি 3 দিনের মধ্যে নীতিমালা করলেন প্রাইভেট কোম্পানিকে হাতে দেওয়ার জন্য। কারণ কি? এর আগে তো আমরা দেখেছি আমাদের এই বড় বড় সেক্টরগুলোকে, যেমন ওষুধ সেক্টর বেক্সিমকোকে দিয়ে দেওয়া হয়েছে, এসলমকে দিয়ে দেওয়া হয়েছে। কেন? প্রাইভেটাইজেশন করলে এখান থেকে টাকা পাওয়া যায়। এই যে আপনি যে জ্বালানিকে আপনার বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন হচ্ছে সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান, সেই লাভজনক প্রতিষ্ঠানকে আপনি কেন একটা প্রাইভেটাইজেশন বসুন্ধরার মতো গ্রুপের কাছে দিয়ে দিবেন কেন? এই যে লাভ, আপনি যখন দেখেন বারবার বলা হয় আমাদের গ্যাসের সংকট, আপনি দেখেন আমাদের এলএনজি মানে গ্যাসটা হচ্ছে আপনি এটাকে যে আমরা যে গ্যাসটা এটাকে তরল করা হয়, তরল করে পানি করে মানে -ডিগ্রিতে চাপ দিলে যখন এটা পানি করে এই গ্যাসটা আনা হয়। এই গ্যাসটা আনে কোথায় থেকে? এনে আপনার বিমানবন্দরে এই যে কয়েকটা কোম্পানি আছে তারা হচ্ছে এটাকে করে গ্যাস তৈরি করে তারপরে পাঠায়। কিন্তু আমাদের সমুদ্র এই পর্যন্ত আসতেই পারে না আমাদের কন্টেইনারগুলা। অথচ আমাদের এই যে জোনায়েদ সাকি সাহেব, মন্ত্রী সাহেব, উনি বললেন যে কন্টেইনারগুলো বানাইতে দিয়েছে। এগুলো বানানোর পরে কন্টেইনার আসতে সময় লাগছে, কারণ এগুলো বানানোর জন্য দিয়েছে। কেন? আমরা তো কন্টেইনারগুলো আমরা তো ভাড়া নিই। কন্টেইনার যে আমাদের যে এলএনজি যে গ্যাসগুলো আছে এগুলো তো আমরা ভাড়া নিয়ে আসি। আপনি বলেন যে এগুলো বানানোর জন্য দিয়েছেন। কেন? বোকা পাচ্ছেন জনগণকে। এই যে আধুনিক